আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুস্তাফা হুসেইন, সহকারী শিক্ষক, দিলারপুর আব্দুল উচ্চ বিদ্যালয়, দিলারপুর বাজিতপুর কিশোরগঞ্জ। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, বর্তমান করোনাকালীন সময়ে আশা করছি প্রত্যেকেই স্ব পরিবারবর্গ নিয়ে ভালো আছো এবং সুস্থ আছো। বর্তমান আমাদের বিশ্বব্যাপী যে মহামারী কোভিড-19 সংক্রমণ বৃদ্ধির ফলে নিয়মিত শ্রেণী কার্যক্রম বন্ধ থাকা সত্ত্বেও তোমাদের লেখাপড়ার সুবিধার্থে বাংলাদেশ সরকার অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। তোমরা প্রত্যেকে অনলাইন ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে এই প্রত্যাশা করছি। ও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়ের ষষ্ঠ অধ্যায়ে একটি বিষয় রয়েছে মধ্যযুগের বাংলা রাজনৈতিক ইতিহাস। মধ্যযুগে আমাদের এই বাংলা রাজনৈতিক যে সমস্ত বরণীয় এবং স্মরণীয় ঘটনাগুলি ইতিহাসে বিদ্যমান রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো মধ্যযুগের বাংলার রাজনৈতিক যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসের সময়কাল হচ্ছে 1204 থেকে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1204 থেকে 1757 পর্যন্ত। 1200 সালে মধ্যযুগের বাংলা রাজনৈতিক ইতিহাস শুরু হয় 1777 সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমে এই ইতিহাসের পরিসমাপ্তি ঘটে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলায় মুসলমানদের শাসনের যে সূচনা, বাংলায় মুসলমান শাসনের সূচনা হয়েছিল তুর্কি বীর ইফতিখারউদ্দীন মুহাম্মদ বখতিয়ার খলজির মাধ্যমে। এই ব্যক্তি 13 শতকের শুরুতে তিনি বাংলার উত্তর পশ্চিমাংশে 13 শতকের শুরুতে বাংলা উত্তর এবং উত্তর পশ্চিমাংশে শেয়ার বংশের পতন ঘটে। শেয়ার জেলাদত্তের পতন ঘটায় এই মুসলিম বীর ইফতিখারউদ্দীন মুহাম্মদ বখতিয়ার খলজি। 13 শতকের শুরুতে তিনি বাংলার উত্তর পশ্চিমাংশের শেয়ার শাসনের অবসান ঘটায়। শেয়ার শাসনের অবসান ঘটে মুসলমান শাসনের সূচনা করে ইফতিখারউদ্দীন মুহাম্মদ বখতিয়ার খলজি। তিনি যদিও তার নাম হচ্ছে ইতিহাসে ইফতিখারউদ্দীন মুহাম্মদ বখতিয়ার খলজি, কিন্তু তিনি ইতিহাসে খলজি নামে পরিচিত। খলজি বললেই বোঝা যায় যে উনি হচ্ছেন ইফতিখারউদ্দীন মুহাম্মদ বখতিয়ার খলজি। তো তার বংশ পরিচয় পুরোপুরিভাবে ঐতিহাসিকগণ বিশ্লেষণ করে জানতে পারেন নাই। তবে তিনি ছিলেন জাতিতে একজন তুর্কি আর বংশ ছিলেন খলজি। তিনি ছিলেন তুর্কি জাতি ছিল তার তুর্কি, আর বংশ ছিল খলজি। জাতিতে তিনি ছিলেন তুর্কি আর বংশগত তিনি ছিলেন খলজি। এবং এই মহান পুরুষ ছিলেন বৃত্তিতে একজন বাঘরানবেশী সৈনিক। অর্থাৎ তিনি একজন সৈনিক ছিলেন যে কি করতেছিলেন, তার ভাগ্যকে অনুসরণ করতেছিলেন, ভাগ্য পরিবর্তন করার জন্য তিনি সন্ধানে ছিলেন। বখতিয়ার খলজি স্বীয় কর্মনীতিতে তিনি বিশ্বাসী ছিলেন। তিনি নিজের কর্মের দ্বারা যে তার উন্নতি হবে সেই জিনিসটার উপর তার ভক্তি এবং শ্রদ্ধা ছিল। 1195 খ্রিস্টাব্দে তিনি নির্জন অভিনয় ত্যাগ করে জীবিকার অন্বেষণে তিনি গজনীতে আসেন।
1195 খ্রিস্টাব্দে তিনি গজনীতে আসেন। 1195 খ্রিস্টাব্দে 1195 খ্রিস্টাব্দে তিনি তুর্কিস্তান ত্যাগ করে গজনীতে আসেন। 1195 খ্রিস্টাব্দে তার নিজের যে জন্মভূমি তুর্কি, সেই তুর্কিস্তান তিনি ত্যাগ করে তিনি চলে আসেন গজনীতে তার ভাগ্যের সন্ধানে। তো তিনি সেখানে শিহাবুদ্দিন ঘুরির সৈন্য বিভাগে চাকরি প্রার্থী হয়ে ব্যর্থ হন। গজনীতে তিনি এসে চাকরি প্রার্থনা করেন শিহাবুদ্দিন ঘুরির কাছে। শিহাবুদ্দিন ঘুরি ঘুরির কাছে তিনি চাকরি প্রার্থনা করেন, কিন্তু সেখানে তাকে চাকরি দেওয়া হয় নাই। চাকরি পেতে তিনি সেখানে ব্যর্থ হওয়ার একটা কারণ সমূহের মধ্যে অন্যতম ছিল তিনি আকৃতিতে ছিলেন খাটো, আর অস্বাভাবিক লম্বা ছিল তার হাত, এবং পতাকার চেহারার জন্য তার চেহারা ছিল পতাকার, দেখতে সুন্দর না, হাত ছিল স্বাভাবিকের তুলনায় একটু লম্বা, এবং তিনি দেখতে ছিলেন খাটো, যে কারণে তাকে শিহাবুদ্দিন ঘুরি তার সেনা বিভাগে চাকরি তাকে নিয়োগ দেন নাই। তো তিনি গজনীতে ব্যর্থ হয়ে বখতিয়ার দিল্লির দিকে অগ্রসর হন, এবং দিল্লিতে তিনি সুলতান কুতুবউদ্দিন আইবেকের দরবারে উপস্থিত হন। এবারও তিনি চাকরি পেতে ব্যর্থ হন। এবার চলে আসেন তিনি দিল্লিতে, গজনী থেকে তিনি চলে আসেন দিল্লিতে। গজনী থেকে চলে আসেন তিনি দিল্লিতে তিনি চাকরি প্রার্থনা করেন। গজনীতে তিনি চাকরি প্রার্থনা করেন। গজনী থেকে চাকরি প্রার্থনা করার পরে তিনি সেখানে ব্যর্থ হওয়ার পরে তিনি চলে আসেন দিল্লিতে কুতুবউদ্দিন আইবেকের কাছে। কুতুবউদ্দিন আইবেকের কাছে চলে আসেন তিনি দিল্লিতে। তো তিনি দিল্লিতেও চাকরি প্রার্থনা করে সেখানে ব্যর্থ হন। সেখানে ব্যর্থ হওয়ার পরে তিনি সেখানকার শাসনকর্তা ছিলেন, তিনি সেই শাসনকর্তা হিজরউদ্দিন তাকে মাসিক বেতনে সৈন্য বিভাগে নিযুক্ত করেন, কিন্তু উচ্চবিলাসী বখতিয়ার এ ধরনের সামান্য বেতনভোগী সৈনিকের প্রতি সন্তুষ্ট থাকতে পারেননি। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার ছিলেন উচ্চবিলাসী, তার প্রয়োজন ছিল বেশি, সে বিলাসী জীবন আয়েসে তিনি মত্ত ছিলেন, যে কারণে তাকে যে চাকরি দেওয়া হয়েছিল সেই চাকরিতে যে বেতন ছিল সেই বেতনে সে সন্তুষ্ট ছিল না, যে কারণে তিনি সেখান থেকে চলে আসেন। সেখানকার শাসনকর্তা হুসামউদ্দিনের অধীনে তিনি পর্যবেক্ষণের দায়িত্ব নেন। পরবর্তী আয়েশা বখতিয়ারের সাহস ও বুদ্ধিমত্তায় সন্তুষ্ট হয়ে হুসামউদ্দিন তাকে বর্তমান যে মির্জাপুর জেলার দক্ষিণ পূর্ব কোণে ভাগবত ও ভিউলি নামক একটি পরগনার জায়গা দান করেন। ভাগবত ও ভিউলি এই দুইটা জায়গা জাগির দান করেন। মির্জাপুর জেলার দক্ষিণ পূর্ব কোণের ভাগবত ও ভিউলি দুটি পরগনার জাগির দান করেন হুসামউদ্দিন। তো সেখানে তিনি তার ভবিষ্যৎ উন্নতির উৎস তিনি খুঁজে পান। ভাগবত ও ভিউলি তার শক্তি কেন্দ্র হয়ে ওঠে। এই দুইটা জায়গার জায়গির পাওয়ার পরে তার শক্তি আরো সঞ্চিত হতে থাকে, যে কারণে বখতিয়ার অল্প সংখ্যক সৈন্য সংগ্রহ করে পার্শ্ববর্তী যে পুত্র হিন্দু রাজ্য ছিল সেই হিন্দু রাজ্যগুলো তিনি আক্রমণ করেন ও লুণ্ঠন করতে শুরু করেন। এ সময় তার বীরত্বের কথা চারদিকে ছড়িয়ে পড়ে, ফলে অনেক বাক্যের দেশে মুসলমান তার সৈন্য দলে যোগদান করে। এরই ফলশ্রুতিতে পর্যায়ক্রমে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ারের প্রতি সৈন্য সংখ্যা আস্তে আস্তে পর্যায়ক্রমে বৃদ্ধি পেতে থাকে। এভাবে পার্শ্ববর্তী অঞ্চল আক্রমণ চালিয়ে তিনি দক্ষিণ বিহারে এক প্রাচীর ঘেরা দুর্গের মতো স্থানে আসেন এবং আক্রমণ করেন। দক্ষিণ বিহারে প্রাচীর ঘেরা একটা জায়গা তিনি দখল করেন। তো প্রতিপক্ষ কোনো বাধাই দিল না। এই জায়গাটা দখল করতে প্রতিপক্ষের কাছ থেকে সে কোনো বাধাপ্রাপ্ত হয়নি। দুর্গ জয়ের পর তিনি দেখেন যে দুর্গের অধিবাসীরা সকলেই মুন্ডিত মস্তক অর্থাৎ মাথা নাড়া ছিল, এবং দুর্গটি ছিল বইপত্রে ভরা। জিজ্ঞাসা করে তিনি জানতে পারলেন যে এটি একটি বুদ্ধ বিহার, আর এটি ছিল উলন্দ বিহার বা উলনপুরি বিহার। এ সময় থেকে মুসলমানের স্থানের নাম দিল বিহার, আজ পর্যন্ত তা বিহার নামেই পরিচিত। এই বুদ্ধ বিহার বর্তমান বিহার নামে পরিচিত। বিহার বিজয়ের পর বখতিয়ার অনেক ধনরত্ন দিল্লির সুলতান কুতুবউদ্দিন আইবেকের ধনরত্ন সহ দিল্লির যে সুলতান ছিলেন কুতুবউদ্দিন আইবেক তার সাথে তিনি সাক্ষাৎ করেন। তো সুলতান কর্তৃক সম্মানিত হয়ে তিনি বিহারে ফিরে আসেন।
অধিক সৈন্য সংগ্রহ করে তিনি পরের বছরে নবদ্বীপ বা নদী আক্রমণ করেন। এ সময় বাংলার রাজা ছিলেন লক্ষণ সেন, নদিয়ার অবস্থান করতেছিলেন। গৌড় ছিল তার রাজধানী, আর নদিয়া ছিল তার দ্বিতীয় রাজধানী। বখতিয়ার কর্তৃক বিহার জয়ের পর সেন সাম্রাজ্য গভীর বিদ্যমান ছিল। তো দৈবজ্ঞ পণ্ডিত ও ব্রাহ্মণগণ রাজা লক্ষণ সেনকে রাজধানী ত্যাগ করতে পরামর্শ দেন। রাজার যে সমস্ত পার্শ্ববর্তী লোকেরা ছিল, দৈবিজ্ঞ ছিল, পণ্ডিতরা ছিল, ব্রাহ্মণরা ছিল, তারা প্রত্যেকেই রাজাকে পরামর্শ দিলেন রাজা যেন কি করে এই রাজ্য ত্যাগ করেন। তো এই অবস্থাতে তুর্কি বীর ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি বুঝতে পারলেন যে এটা একটা সুস্পষ্ট বিজয়ের একটা আলামত। তো এছাড়াও তিনি বিজয়ের যে বর্ণনা শাস্ত্র আছে, তার যে বিজয়ের বর্ণনা তার সঙ্গে বখতিয়ার তার যে বিহারের বর্ণনা একবারে মিলে যায়। অর্থাৎ তিনি শাস্ত্রের মধ্যে তারা জানতে পেরেছিলেন যে ভবিষ্যতে এরকম এক ব্যক্তি আসবে, যে ব্যক্তি আসা আমাদের এই অঞ্চল দখল করে নেবে। তো তারা মিলিয়ে দেখলো যে ব্যক্তি চতুর্দিকে এরকম ভাবে যার বিজয়ের স্লোগান শোনা যায়, যে আস্তে আস্তে এরকম ভাবে বিভিন্ন অঞ্চল দখল করতেছে, তো সেরকম ভাবে এই অঞ্চল দখল করতে আসবে। তো এই সবগুলো মিলে যখন মিলে গেল, তখন রাজা কি করলেন, তার অঞ্চল ত্যাগ করলেন। তো বিহার থেকে বাংলায় প্রবেশ করতে হলে তেলিয়াগড় ও শিকুড়িগড় এই দুই গিরিপথ দিয়ে আসতে হবে। এই গিরিপথ দুটি ছিল সুরক্ষিত, অর্থাৎ সংরক্ষিত অবস্থায় ছিল। তো তিনি কি করলেন, ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি তিনি কৌশল অবলম্বন করলেন এবং এই রাস্তা ত্যাগ করে অন্য রাস্তা দিয়ে তার সেনাবাহিনীকে খণ্ডভাবে ভাগ করে দিলেন। শত্রুপক্ষের দৃষ্টি এড়িয়ে বখতিয়ার মুহাম্মদ খলজি কি করলেন, যখন নদিয়ার দ্বারপ্রান্তে উপস্থিত হলেন, তখন তার সঙ্গে ছিল মাত্র 17 কিংবা 18 জন অশ্ববাহী সৈনিক, আর বাকিরা তার পিছনে পড়ে গেছিল। তিনি এত দ্রুত গতিতে অশ্ব পরিচালনা করতেন, ঘোড়া পরিচালনা করতেন। তো কথিত আছে তিনি এত কি যাই হোক, তো আর যার ফলে দেখা যায় রাজা লক্ষণ সেন তখন মধ্যাহ্নভোজে ব্যস্ত ছিল। রাজা লক্ষণ সেন যখন মধ্যাহ্নভোজে ব্যস্ত, তখনই রাজপ্রাসাদের লোকের তখন আরামায়সমগ্ন। ঠিক তখনই ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি হঠাৎ আক্রমণ করে বসেন এবং তিনি ওই অঞ্চল দখল করে নেন। এই হচ্ছে ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজির রাজ্য বিস্তারের সংক্ষিপ্ত ইতিহাস, যার মাধ্যমে মুসলমান শাসনের সূচনা হয়েছিল এবং তিনি সেন বংশের পতন করেছিলেন। এই সেন বংশের পতন হয়েছিল ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজির হাতে, আর মুসলমান রাজাদের উত্থান শুরু হয়েছিল ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজির মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিহাস জানবো, ইতিহাস পর্যালোচনা করব। ইতিহাসের মাধ্যমে আমরা আমাদের হারিয়ে যাওয়া অতীতকে জানতে পারবো। আর অতীতের ইতিহাস যখন জানবো, তখন আমাদের মনের মধ্যে অনুপ্রেরণা, উৎসাহ উজ্জীবিত হয়ে আমরা আমাদের ভবিষ্যৎ জীবনটাকে সুন্দর করে সাজাতে পারবো। এই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।